হ্যালো ভিউয়ার্স, আমাদের নতুন আরো একটি এক্সপ্লেনেশনে আপনাদের স্বাগতম। গরিব বাবার ছেলে হ্যাপি, যে কিনা নিজের বাবাকে তার বড়লোক গার্লফ্রেন্ড কাবেয়ার বাবার সঙ্গে দেখা করায়, কিন্তু হ্যাপির বাবার চেহারা দেখে বড়লোকরা তাকে নিয়ে মজা করতে শুরু করে, এমনকি তাকে দিয়ে নিজের পায়ের জুতাটাও পরিষ্কার করায়। অন্যদিকে হ্যাপি নিজেও তার বাবাকে তার লাভ স্টোরির একজন মহা শত্রু বলে মনে করত, কিন্তু একজন বাবার আসল সত্য কাহিনী শুনে আপনি আপনার চোখের জল আটকে রাখতে পারবেন না। আর আপনিও যদি মনে করে থাকেন আপনার জীবনে যত সব সমস্যা হচ্ছে তার কারণ শুধুমাত্র আপনার বাবা, তাহলে অনুরোধ রইল অবশ্যই এই এক্সপ্লেনেশনটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, আপনার চোখের পর্দাটা সরে যাবে। তাহলে চলুন বেশি দেরি না করে শুরু থেকে শুরু করা যাক। সিনেমার শুরুতেই আমরা হ্যাপিকে দেখতে পাই, যে কিনা গ্রামের সবচাইতে সুন্দরী মেয়ে চাঁদনিকে ভালোবাসতো। হ্যাপি আজকে চাঁদনিকে চকলেট আর লাভ লেটার দিয়ে প্রপোজ করতে এসেছিল, কিন্তু চাঁদনি এখানে লাভ লেটারে লেখা দেখে অনেক ভয় পায়। চাঁদনি এখানে মন খারাপ করে বলে, আমিও তোমাকে অনেক পছন্দ করি, কিন্তু তোমার সঙ্গে ভালোবাসা, বিয়ে, সংসার এসব আমি করতে পারবো না, কারণ গ্রামের সবাই তোমার বাবাকে গাধা বলে আর তোমাকে জুনিয়র গাধা বলে ডাকে, আর আমি চাই না কেউ আমাকে জুনিয়র গাধার বউ বলে ডাকুক। চাঁদনি এখানে সরাসরি হ্যাপির প্রপোজাল না করে দিয়ে সেখান থেকে চলে যায়। আর এরপরেই সিন চলে যায় ফ্ল্যাশব্যাকে। আমরা দেখতে পাই ছোটবেলা থেকেই এখানে হ্যাপির লাভ স্টোরির সবচাইতে বড় শত্রু ছিল তার নিজের বাবা মুথু। এখানে হ্যাপির বাবা মুথু একজন স্কুল টিচার ছিলেন, কিন্তু মুথু দেখতে একদমই ভালো ছিল না, যার কারণেই পুরো গ্রামবাসী থেকে শুরু করে স্কুলের স্টুডেন্টরাও মুথুকে মুথু গাধা বলে ডাকত। মুথু নিজের ছেলে হ্যাপিকে ছোটবেলা থেকেই অনেক ভালোবাসতো, তাকে কাঁধে করে নিয়ে সব সময় ঘুরে বেড়াতো, কিন্তু হ্যাপি এদিকে মনে করত তার বাবা তার জন্য কোনো কিছুই করেনি। আসলে ছোটবেলায় একদিন হ্যাপি চকলেট দিয়ে একটি মেয়েকে প্রপোজ করতে চাইছিল, যার কারণে সে তার বাবার কাছে ডেয়ারি মিল্কের একটা বড় প্যাকেট কিনে চাই, কিন্তু মুথু তাকে একটি ছোট্ট চকলেট নিয়ে এসে দেয়, যার কারণে ক্লাসের ওই মেয়েটি হ্যাপিকে ছেড়ে অন্য আরেকটি ছেলের সঙ্গে বসে পড়ে, যে তাকে অনেক বড় ডেয়ারি মিল্ক দিয়েছিল। এছাড়াও হ্যাপি যত বড় হয় এক একটা মেয়ে পছন্দ করে, আর অন্যদিকে যেহেতু মুথু একজন স্কুল টিচার ছিল, সে যখন পড়া না করায় ওই সব মেয়েদের পানিশমেন্ট দিত, তখন ওই মেয়েগুলো হ্যাপিকে ছেড়ে দিয়ে চলে যেত। সিন কাট হলে আমরা দেখতে পাই মুথু একদিন হ্যাপিকে নিয়ে ট্রেনে করে তাজমহল দেখাতে নিয়ে যাচ্ছে, কিন্তু যখন এখানে টিসি আসে তখন দেখা যায় মুথুর কাছে ট্রেনের টিকিটই নেই, যার কারণেই তাদেরকে ট্রেন থেকে নামিয়ে দেওয়া হয়। আর আজকেই কিনা চাঁদনি মুথুকে নিয়ে অনেক হাসাহাসি করে হ্যাপিকে রিজেক্ট করে দেয়। এই কষ্টে এখানে হ্যাপি সন্ধ্যার সময় অনেক ড্রিঙ্কস করে আর অনেক রেগে থাকে। সে ভাবতো তার জীবনে যতগুলো সমস্যা হচ্ছে এই সবের কারণ হলো তার বাবা। সে মনে করে তার বাবার জন্য হয়তো তাকে আজীবন সিঙ্গেলই থেকে যেতে হবে। এইসব কথা শুনে হ্যাপির বন্ধু তখন তাকে একটি আইডিয়া দেয়। সে বলে, দেখ বন্ধু, আশেপাশের সবাই তোর আর তোর বাবার কথা জানে, যার কারণেই তোকে সবাই রিজেক্ট করে দেয়। তুই এক কাজ কর, শহরে গিয়ে ভালো একটা চাকরি জোগাড় কর আর সেখানকারই সুন্দরী একটা মেয়েকে পটিয়ে নে। আর যেহেতু ওই মেয়ে তোর পরিবার সম্পর্কে কিছুই জানবে না, তোর জন্য তাকে পটানো আরো সহজ হবে। মেয়ে পটানোর পর তোকে আর গ্রামে আসার দরকার নেই, তুই শহরেই ভালোভাবে চাকরি করবি আর মেয়েটিকে নিয়ে সেটেল হয়ে যাবি। এখানে হ্যাপি তার বন্ধুর আইডিয়াটি অনেক পছন্দ করে। এখানে হ্যাপি বেঙ্গালুরুতে একটি চাকরির জন্য অ্যাপ্লাই করে, আর এর কয়েকদিন পর জয়নিং লেটারও পেয়ে যায় সে। আর এর পরেই হ্যাপি নিজের গ্রাম ছেড়ে সব ব্যাগপত্র প্যাকিং করে গ্রাম থেকে শহরে চলে আসে। শহরে আসতেই হ্যাপির দেখা হয়ে যায় বস্কি নামের একটি লোকের সঙ্গে। আসলে এই বস্কিও সেই একই কোম্পানিতেই চাকরি করত। বস্কি এখানে হ্যাপিকে জয়নিং করিয়ে দেয়। হ্যাপি এখানে অ্যাপ ডেভেলপমেন্টের কাজ করত। চাকরি পাবার সঙ্গে সঙ্গেই হ্যাপির মধ্যে যেন একটা জোশ চলে
আসে। সে আর একা থাকতেই চায় না, যার জন্যই সে ফেসবুকে সুন্দরী সুন্দরী মেয়েদেরকে SMS করত, তাদের সঙ্গে কথা বলতো আর একটা পর্যায়ে গিয়ে তাদেরকে প্রপোজ করত। কিন্তু বেচারার কপালটাই খারাপ, কোনো মেয়েই তাকে একসেপ্ট করত না, যার জন্যই উপায় না পেয়ে হ্যাপি এখানে তার অফিসের মেয়ে কলিগদেরকেই সামনে থেকে প্রপোজ করতে শুরু করে। কিন্তু এখানেও সে খুব একটা সুবিধে করতে পারে না, মেয়েগুলো এখানেও তাকে রিজেক্ট করে দেয়, যার জন্যই ধীরে ধীরে হ্যাপির কনফিডেন্স অনেক লো হয়ে যায়। এখানে একদিন হ্যাপির অফিসে মিটিং ডাকা হয়, আর সেখানেই হ্যাপির বস তাদেরকে নতুন টিম লিডারের সঙ্গে পরিচয় করিয়ে দেয়। আর এই মেয়েটির নামই ছিল কাভিয়া। কাভিয়াকে প্রথমবার দেখেই হ্যাপি মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে, এটাই যেন ছিল তার লাভ এট ফার্স্ট সাইট। কিন্তু অন্যদিকে বস কি বলে, নিজেকে দেখেছিস, তোর স্যালারি তো মাসে 25,000 টাকা, আর ওই ম্যাডামের স্যালারি মাসে 2 লক্ষ টাকা, তাই তুই ভাবিস না যে ও তোকে ভালোবাসবে। বস্কির এইসব কথা হ্যাপি কানেই নেয় না, সে শুধুমাত্র পুরো মিটিং এ কাভিয়ার দিকে তাকিয়েই থাকে। অন্যদিকে কাভিয়া যখন হ্যাপির এই বিষয়টা লক্ষ্য করে, সে হ্যাপিকে সামনে ডাকে। কাভিয়া এখানে হ্যাপিকে প্রেজেন্টেশন দিতে বলে, কিন্তু এখানে যখন হ্যাপি প্রেজেন্টেশন দিচ্ছিল সে তোতলাচ্ছিল, যার কারণে সামনে বসে থাকা সবাই হ্যাপির উপরে হাসাহাসি করে। কিন্তু অন্যদিকে কাভিয়া হ্যাপির অনেক প্রশংসা করে, এমনকি তার কাঁধে হাত দিয়ে তাকে শাবাশিও দেয়। এমনকি কাভিয়া এটাও বলে, তোমার আইডিয়াটা অনেক ভালো, আমার খুব পছন্দ হয়েছে। এখানে প্রথমবার কোনো মানুষের মুখে নিজের প্রশংসা শুনে হ্যাপি অনেক খুশি হয়। এর পরের দিন থেকেই অফিসে এসে হ্যাপি অনেক মনোযোগ দিয়ে কাজ করতে থাকে। আর একদিন কাভিয়া এসে অফিসের সবাইকে বলে, আজকে আমার সঙ্গে কে লাঞ্চ করতে যাবে। এখানে অফিসের সবাই মনে করেছিল হয়তোবা খাবারের বিল তাদেরকেই দিতে হবে, যার জন্যই সবাই যেতে মানা করে দেয়। কিন্তু হ্যাপি তার সঙ্গে যেতে রাজি হয়ে যায়। হ্যাপি আর কাভিয়া একটি রেস্টুরেন্টে আসে, কিন্তু হ্যাপি এখানে খাবার অর্ডার করতে একটু ভয় পাচ্ছিল, যে বিষয়টা কাভিয়াও লক্ষ্য করে। সে তখন হাসতে হাসতে বলে, ভয় পেও না, আজকের খাবারের বিল আমি দেব। আর এরপর তারা দুইজন সেখানে খাওয়া দাওয়া করে। রাত্রেবেলা এখানে দেখা যায় বাড়িতে এসে হ্যাপি কাভিয়াকে ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়েছে, আর অন্যদিকে কাভিয়াও সেটা একসেপ্ট করে নেয়। এখানে ফোনে তাদের দুইজনার অনেক কথাবার্তা হয়। আর এর পরের দিন কাভিয়া এখানে হ্যাপিকে নিয়ে অনেক বড় একটি শপিং মলে শপিং করতে যায়। এখান থেকে তারা দুইজন একসঙ্গে ঘোরাফেরা করতে শুরু করে, এমনকি অফিসেও কাভিয়া হ্যাপিকে সাপোর্ট করতে থাকে। তারা দুইজন একসঙ্গে সময় স্পেন্ড করতে থাকে, আর এতে করেই তারা একে অপরকে পছন্দ করতে শুরু করে। আর অন্যদিকে দেখা যায় হ্যাপির হারিয়ে ফেলা সেই কনফিডেন্স আবারও ফিরে এসেছে। যেই হ্যাপি আগে ভয়ে ভয়ে থাকতো, সে এখন অনেকই স্টাইলিশ আর কনফিডেন্সের সঙ্গে থাকতে শুরু করে। এর কিছুদিন পরে কাভিয়ার জন্মদিন চলে আসে, আর কাভিয়া হ্যাপি সহ তার পুরো স্টাফদের জন্মদিনের পার্টিতে ইনভাইট করে। হ্যাপি এখানে বস্কের সঙ্গে ছোট্ট একটি গিফট হাতে নিয়ে কাভিয়ার বাড়িতে আসে। এখানে হ্যাপি দেখতে পায় কাভিয়ার বাবা অনেক বড় লোক, এমনকি সে দেখতেও অনেক হ্যান্ডসাম। কাভিয়া এখানে হ্যাপির সঙ্গে তার বাবার পরিচয় করিয়ে দেয়। কাভিয়া তার বাবার সামনে হ্যাপির অনেক প্রশংসা করে, কিন্তু এদিকে কাভিয়ার বাবাকে দেখে হ্যাপির মুখের এক্সপ্রেশনই বদলে যায়। এখানে কাভিয়ার বড়লোক বন্ধুরা তাকে অনেক দামি দামি গিফটস দিচ্ছিল। এটা দেখে হ্যাপি মনে করতে থাকে, এত দামি দামি গিফটের ভিড়ে হয়তোবা তার নিয়ে আসা গিফট কাভিয়ার পছন্দই হবে না। হ্যাপি এখানে নিজে নিয়ে আসা গিফটটি লুকিয়ে রাখে, কিন্তু অন্যদিকে কাভিয়া হ্যাপির কাছে অনেক জিদ করতে থাকে গিফট দেখার জন্য, যার কারণেই হ্যাপি তাকে গিফট দিয়ে দেয়। গিফট দেখে এখানে কাভিয়ার অনেক পছন্দ হয়। আসলে হ্যাপি এখানে তার মায়ের নূপুর নিয়ে এসে দিয়েছিল কাভিয়াকে। আর এরপরেই দেখা যায় কাভিয়া হাঁটু গেড়ে হ্যাপিকে বিয়ের জন্য প্রপোজ করছে। এমনকি কাভিয়া হ্যাপিকে এটাও বলে, তুমি তোমার মা বাবাকে আমাদের বাড়িতে পাঠাও আমাদের বিয়ের কথা বলার জন্য। এইটা শুনে বেচারা হ্যাপি অনেক ভয় পায়, আর এরপর সে বাড়িতে চলে আসে। সে এখানে এসে কাভিয়ার বড়লোক ফ্যামিলির সঙ্গে নিজের গরিব ফ্যামিলির তুলনা করতে থাকে। এখানে কাভিয়ার বাবা অনেক হ্যান্ডসাম আর বড়লোক দেখাচ্ছিল, আর অন্যদিকে তার বাবা গরিব আর গ্রামের শ্রমিক মনে হচ্ছিল। এখানে হ্যাপি অনেক ফ্রাস্ট্রেটেড হয়ে পড়ে। সে মনে করতে থাকে
কাভিয়ার মা বাবার সঙ্গে দেখা করার কোনো যোগ্যতাই নেই তার নিজের বাবা মার। এমনকি হ্যাপি কাভিয়াকে নিজের পরিবারের ছবিও দেখাতে চাইছিল না, কিন্তু কাভিয়া এখানে অনেক জিদ করে, যার জন্য হ্যাপি বলে আমার বাবা মাকে তোমার বাসায় পাঠানোর আগে তোমার উচিত তাদের ছবি দেখা, আর যদি তাদের দেখে তোমার পছন্দ না হয় তাহলে তুমি এই রিলেশনশিপ ব্রেকআপ করে দিতে পারো। এখানে ভয়ে ভয়ে হ্যাপি কাভিয়াকে নিজের পরিবারের ছবি পাঠিয়ে দেয়, আর সে মনে করতে থাকে হয়তোবা তার বাবার চেহারা দেখে কাভিয়া বিয়েতে রাজি হবে না। অন্যদিকে দেখা যায় কাভিয়া সেই ছবিটি তার বাবা মাকে দেখাচ্ছে। এখানে কাভিয়ার বাবা বলে এদেরকে দেখে তো মনে হচ্ছে তারা অনেক সহজ সরল আর ভালো মানুষ। এখানে কাভিয়ার মা বাবা হ্যাপির বাবা মার অনেক প্রশংসা করছিল, যেটাই কাভিয়া হ্যাপিকে ফোনে বলে, আর এইটা শুনে হ্যাপি অনেক খুশি হয়। পরের দিন হ্যাপি এখানে নিজের বাড়িতে চলে আসে, আর এরপর তার মা বাবাকে কাভিয়ার ব্যাপারে সবকিছু বলে, আর হ্যাপি এটাও বলে বিয়ের কথা বলার জন্য কাভিয়ার মা বাবা আপনাদের দুজনের সঙ্গে দেখা করতে চায়। কাভিয়ার ছবি দেখে এখানে হ্যাপির বাবা মুথু এই বিয়েতে রাজি হয়ে যায়। এখানে কয়েকদিন পরেই কাভিয়ার মা বাবার অ্যানিভার্সারি ছিল, যার কারণে হ্যাপি তার বাবাকে বলে সেই দিনই আপনারা ব্যাঙ্গালোরে চলে আসবেন। আর এরপর হ্যাপি আবারও ব্যাঙ্গালোরে চলে আসে, আর এখানে দেখতে দেখতে অ্যানিভার্সারির দিনও চলে আসে। কাভিয়ার বাবা অনেক বড় একটি হোটেলে তার অ্যানিভার্সারির পার্টি দেয়। এখানে কাভিয়ার বাবার বড়লোক বন্ধুরাও সেখানে আসে। হ্যাপিও এখানে সেই পার্টিতে আসে আর নিজের মা বাবার আসার জন্য অপেক্ষা করতে থাকে। অন্যদিকে কাভিয়ার বাবা রাজীব প্ল্যান করেছিল সে আজকে সবার সামনে হ্যাপি আর কাভিয়ার এঙ্গেজমেন্টের তারিখ ঘোষণা করবে, আর তার বন্ধুদের সঙ্গে হ্যাপির বাবা মারও পরিচয় করিয়ে দেবে। আর এরপর যখন হ্যাপি কাভিয়ার বিয়ে হয়ে যাবে তিনি সবাইকে নিয়ে আমেরিকাতে সেটেল হয়ে যাবেন। এখানে রাজীব হ্যাপিকে স্টেজে ডাকে, আর এরপর সে নিজের মেয়ের সঙ্গে হ্যাপির এঙ্গেজমেন্টের তারিখ ঘোষণা করে। ঠিক সেই সময়ে আমরা দেখতে পাই হ্যাপির বাবা মুথু এখানে পুরো গ্রামবাসীকে নিয়ে সেই পার্টিতে হাজির হয়েছে। এখানে হ্যাপির বাবা গ্রামবাসীদের সঙ্গে মিলে ফুল, মালা, এমনকি তিনি গ্রামের রীতিরেওয়াজ মেনে সব উপকরণ নিয়েই হাজির হয়েছিলেন। পার্টিতে থাকা সবাই এখানে এই কাণ্ড দেখে বেশ অবাক হয়। অন্যদিকে কাভিয়া তার বাবা মাও অনেক অবাক হয় হ্যাপির বাবার এই কাণ্ড দেখে। হ্যাপি তখন ভয়ে ভয়ে এসে তার বাবাকে বলে আমি না আপনাকে বলেছিলাম শুধু মাকে নিয়ে আসতে, আর আপনি কিনা মাকে বাদ দিয়ে গ্রামের সবাইকে নিয়ে চলে এসেছেন। এখানে মুথু তখন হাসতে হাসতে বলে বিয়ের কথা বলবো আর আত্মীয় স্বজনরা থাকবে না, সেটা কি হতে পারে? আর নিজের বিয়ের অ্যানিভার্সারিতে আসবো, তাহলে খালি হাতে কি করে আসা যায়? তাদের জন্য আমি উপহারও নিয়ে এসেছি। অন্যদিকে কাভিয়ার মা বাবা অনেক বিরক্ত হচ্ছিল। ঠিক তখনই সেখানে রাজীবের একটি বড়লোক বন্ধু চলে আসে, আর সে ঠিক করে হ্যাপির বাবার একটু মজা নেবে। তিনি এখানে মুথুকে স্টেজে রাখেন আর মুথুর সামনে ইংরেজিতে কথা বলেন। মুথু যেহেতু গ্রামের মানুষ ছিল তাই এত বড় পার্টিতে সে কি বলবে বুঝেই পায় না। এখানে হঠাৎ করে মুথুর হাত লেগে রাজীবের ওই বন্ধুর ওয়াইনের গ্লাসটি থেকে ওয়াইন তার জুতায় পড়ে যায়। মুথু তখন এই বিষয়টা দেখে তার কাঁধে থাকা রুমালটি দিয়ে ওই লোকটির পায়ের জুতাটি পরিষ্কার করে দিতে থাকে। আর এই সব কিছু দেখে রাজীবের বড়লোক বন্ধু আর আত্মীয় স্বজনরা মুথুর উপর অনেক হাসাহাসি করে। অন্যদিকে হ্যাপিও নিজের বাবার এইসব কাণ্ডে অনেক বিরক্ত হচ্ছিল, আর এদিকে রাজীব আর তার বউ অনেক রেগে যায়। পার্টি শেষ হবার পর রাজীব এখানে বাড়িতে চলে আসে, আর এরপর সে কাভিয়ার উপরে রেগে গিয়ে বলে তোমার বিয়ে এমন ফ্যামিলিতে কোনোদিনই হবে না। এক কাজ করো, বাস ট্রাক যেটাই পাও না কেন তাদেরকে সেটাতে তুলে দিয়ে এখান থেকে পাঠিয়ে দাও। এখানে হ্যাপি তার বাবার উপরে অনেক রেগেছিল, আর সে একদম শিওর হয়ে গিয়েছিল যে এই বিয়েটা এখন ভেঙেই যাবে। এরপর হ্যাপি কাভিয়ার সঙ্গে দেখা করতে যায়। সে এসে কাভিয়াকে বোঝানোর চেষ্টা করে যে এই সবকিছু আমাদের গ্রামের রীতিনীতি, কিন্তু তোমার মডার্ন বাবা তো এই সবকিছু বুঝতেই চাইছে না, এখন আমি কি করব বলো। এখানে কাভিয়া হ্যাপির এই কথা শুনে অনেক কাঁদতে থাকে, আর সে বলে যেদিন আমার সঙ্গে তোমার প্রথম দেখা হয়েছিল সেদিন তোমার ভেতরে একটুও কনফিডেন্স ছিল না, আমি তোমাকে সাপোর্ট করেছিলাম, আর সেই তুমি কিনা আমাকে এই সব কথা বলছো। আমি খুব ভালো করেই জানি আমাদের কালচার আলাদা, কিন্তু এই সবকিছু যে এমনটা হয়ে যাবে আমি ভাবতেও পারিনি।
কিন্তু এখন আর এই বিয়েটা হওয়া সম্ভব নয়। কাব্যা এখানে হ্যাপিকে ছেড়ে দিয়ে সেখান থেকে চলে যায়। এখানে হ্যাপি আবারও এই সবকিছুর জন্য নিজের বাবাকেই দায়ী মনে করছিল। সিন কাট হলে আমরা দেখতে পাই রাজীব তার একটি বন্ধুকে বলছিল, আমি এই ভিখারিদের সঙ্গে আমার মেয়ের বিয়ে দেব না। আর এই কথাগুলোই পেছন থেকে শুনে ফেলে মুথু। আর এর পরের দিনই মুথু নিজের সমস্ত আত্মীয় স্বজনদের নিয়ে রাজীবের বাড়িতে আসে, কিন্তু এখানে বিয়ের কথা বলতে নয়, রাজীবের আসল স্থান দেখাতে। এখানে মুথুর অ্যাকাউন্টেন্ট মুথুর জমির কাগজ দেখায় রাজীবকে। সে বলে মুথু কোনো সাধারণ মানুষ নয়, সে 500 একর জমির মালিক। মুথুর রাইস মিলে 200 এবং ফিশ ফার্মে 300-র বেশি শ্রমিকরা কাজ করে। আর আপনার সামনে যেই টাকা ভর্তি ব্যাগগুলো রাখা রয়েছে সেগুলো হলো ওনার একদিনের কামাই। আর উনি যদি চাই তাহলে আপনার বাড়ি গাড়ি থেকে শুরু করে কোম্পানিকেও দাঁড়িয়ে দাঁড়িয়ে কিনে ফেলবে। আর এরপর মুথু বলে, স্যুট বুট পরে থাকলেই আপনি কোনো অনেক বড় মানুষ হয়ে যান না। আমি দেখতে হয়তো বা ভালো নই, কিন্তু আমাকে ভিক্ষুক ভাববেন না। আর এরপরেই মুথু যেই কাজটা করে সেইটা দেখে যেন রাজীবের চোখটাই কপালে উঠে যায়। সে দাঁড়িয়ে দাঁড়িয়েই রাজীবের সামনে লাক্সারি সব কার কিনে ফেলে আর এরপর নিজের আত্মীয় স্বজনকে নিয়ে সেখান থেকে চলে যায়। হ্যাপি এখানে নিজের বাবার এমন রূপ দেখে অনেক অবাক হয়। আর অন্যদিকে কাভিয়ার বাবা মাও হ্যাপির উপরে অনেক রেগে থাকে। এখানে হ্যাপির জন্য দুই দিক থেকেই বিপদ চলে আসে। এর কয়েকদিন পর থেকে হ্যাপি আর কাভিয়া আবারও অফিস যেতে শুরু করে। তারা বেশ কয়েকদিন একে অপরকে ইগনোর করে, কিন্তু তাদের মধ্যকার ভালোবাসা এখনো শেষ হয়নি। এখানে তারা দুইজন আবারও কথা বলতে শুরু করে। আর এরপর কাভিয়া আবারও নিজের বাবার সঙ্গে হ্যাপির দেখা করায়। হ্যাপি এখানে রাজীবের কাছে অনেক ক্ষমা চাই, কিন্তু রাজীব বলে, তোমার ক্ষমা চাওয়াতে হবে না, তোমার বাবাকেও আমার কাছে হাত জোড় করে ক্ষমা চাইতে হবে। এই কথা শুনে হ্যাপি আর কাভিয়া অনেক ভয় পায়। হ্যাপি বলে, এটা তো কোনোভাবেই সম্ভব না, কিন্তু রাজীব এখানে নিজের জিদে অটল থাকে। কোনো উপায় না পেয়ে হ্যাপি আবারও তার বাবার কাছে আসে আর এসে বলে, আমি কাভিয়াকে ভালোবাসি, ওকেই বিয়ে করতে চাই। এইটা শুনে মুথু বলে, আমার তো তোমাদের দুজনের ভালোবাসাতে কোনো সমস্যা নেই, শুধুমাত্র যদি কাভিয়ার বাবা আমার কাছ থেকে ক্ষমা চেয়ে নেয় তাহলে আমি এই বিয়েতে রাজি হয়ে যাব। বাবার এই কথা শুনে হ্যাপি অনেক বেশি চিন্তিত হয়ে যায়, কারণ এখানে কাভিয়ার বাবা আর তার বাবা একই শর্ত রেখেছিল। সে বুঝতেই পারছিল না যে এদের দুজনের শর্ত কি করে পূরণ করবে। এখানে হ্যাপি তখন কাভিয়াকে ফোন করে বলে, তুমি কোনো একটা বাহানা দিয়ে তোমার বাবাকে নিয়ে আমাদের গ্রামে চলে এসো, আর এরপর কোনো একটা জোগাড় করে আমি নিশ্চয়ই কোনো একটা পথ বের করব। এখানে কাভিয়া তার বাবাকে এসে বলে, হ্যাপির বাবা তোমার কাছে ক্ষমা চাইতে রাজি হয়েছে, কিন্তু তিনি তার গ্রামেই তোমার কাছে ক্ষমা চাইবে, যার কারণে আমাদেরকে গ্রামে যেতে হবে। এখানে রাজীবও অনেকদিন থেকেই ফ্যামিলি নিয়ে ভ্যাকেশনে যেতে চাচ্ছিল, যার কারণে সে গ্রামে যেতে রাজি হয়ে যায়। এরপর কাভিয়া তার পুরো পরিবারকে নিয়ে হ্যাপিদের গ্রামের বাড়িতে চলে আসে। এখানে হ্যাপির বাবা মুথু ভাবছিল হয়তোবা গাড়ি থেকে নেমেই রাজীব তার কাছে ক্ষমা চাইবে। এখানে মুথু তার সব আত্মীয় স্বজনদের নিয়ে এসে রাজীবের অনেক ভালো করে স্বাগতম জানায়। এখানে মুথু আর রাজীব দুজনেই অপেক্ষা করতে থাকে কখন ক্ষমা চাইবে। আর অন্যদিকে হ্যাপি বিভিন্ন ধরনের প্ল্যান শুরু করে দেয়, যে কোনোভাবে দুজনের মুখ থেকে শুধুমাত্র এই একটি কথাই বের করা, আমাকে ক্ষমা করে দিন। কিন্তু কেউই একে অপরের কাছে ক্ষমা চায় না। রাজীব খেয়াল করে মুথু এখানে তার পুরো বাড়ি সাজাচ্ছে। রাজীব এখানে অনেক রেগে গিয়ে কাভিয়াকে বলে, ওই লোকটি আমার কাছে ক্ষমা চাওয়ার বদলে বাকি সব কাজ করছে। আমার তো মনে হচ্ছে সে আমাদেরকে আটকে রেখে এই বিয়ে দেওয়ার প্ল্যান করছে। ঠিক সেই সময়ই সেখানে হ্যাপির মা চলে আসে। হ্যাপির মা এখানে সবাইকে চা দেয় আর এরপর সে বলে, এটা বিয়ের প্রস্তুতি নয় ভাই সাহেব, এটা আমাদের অ্যানিভার্সারির জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে। এখানে মুথুর সমস্ত আত্মীয় স্বজন তাদের অ্যানিভার্সারি পালন করতে বাড়িতে আসে। তারা সবাই মিলে অনেক আনন্দ করে। আর এমন একটি পরিবেশে দেখা যায় কাভিয়ার বাবা রাজীবও ডান্স করছে।
তারও এখন এই গ্রামের পরিবেশটি অনেক ভালো লাগতে শুরু করেছিল। আর এইটা দেখে কাব্যা আর হ্যাপি অনেক খুশি হয়। একদিন মধ্যু এসে রাজীবকে বলে, আপনি গ্রামে এসেছেন, কিন্তু নানান ধরনের ঝামেলার কারণে আমাদের কথা বলার সুযোগই হয়নি। আর এরপর মধ্যু রাজীবকে নিয়ে নদীর পাড়ে আসে। এখানে মধ্যু রাজীবকে তার ব্যাপারে জিজ্ঞেস করে। তখন রাজীব বলে, আমার বাবা দিল্লির একজন বিজনেসম্যান ছিল, কিন্তু তার বিজনেসে লস হয়ে যাওয়ার কারণে আমরা রাস্তায় নেমে আসি। এরপর আমি অনেক কষ্ট করে চেন্নাই আসি, সেখানে বড় একটি কোম্পানিতে চাকরি নিই। আর এরপরে ধীরে ধীরে আমি আমার এই স্থানে পৌঁছে গিয়েছি। রাজীব তখন মধ্যুকে তার ব্যাপারে জিজ্ঞেস করে। তখন মধ্যু বলে, আমি তো অনেক গরিব পরিবারের, আমার পরিবারের সবাই কোনো না কোনো দিক থেকে প্রতিবন্ধী ছিল। আমার পরিবারে সুস্থ বাচ্চা জন্ম নেওয়া আমি প্রথম ছিলাম, তাই আমার বাবা অনেক খুশি ছিল। আমার বাবা একদমই পড়াশোনা জানতো না, যার জন্যই তার আত্মীয় স্বজন আমার বাবার সমস্ত জমি কেড়ে নিয়েছিল, কিন্তু তিনি আমাকে অনেক পড়াশোনা শিখিয়েছেন। এরপর আমি টিচার হই আর এক এক করে আমার ওই সব আত্মীয় স্বজনদের বিরুদ্ধে কেস করি, আর কেস জিতে আমাদের সমস্ত জমি জমা ফিরিয়ে আনি। আমার বাবাও পঙ্গু ছিল, কিন্তু তার সঙ্গে ঘুরে বেড়াতে আমার কোনোই লজ্জা লাগতো না। কিন্তু এখনকার বাচ্চারা ট্রেন্ড ফলো করতে গিয়ে নিজের বাবা মার সঙ্গে ঘুরতে লজ্জা পায়। এখানে রাজীব বুঝতে পারে মধ্যু ছোটবেলা থেকেই অনেক কষ্ট করে আজকে এই পজিশনে এসেছে। এখানে তারা দুইজন একটু পরেই নদীর পাড় থেকে বাড়িতে ফিরে আসে। বাড়িতে ফিরে এসে মধ্যু দেখতে পায় বাড়িতে চাঁদনি আর তার বাবা এসেছে। এখানে চাঁদনির বাবা মধ্যুকে বলে সে তার মেয়ের ডিভোর্স করাতে চায়, কারণ তার জামাই তার মেয়েকে অনেক মারধর করে। এখানে মধ্যু সাহায্য করতে রাজি হয়ে যায়। আর অন্যদিকে চাঁদনি মধ্যুর পা ধরে ক্ষমা চায়, কারণ সে আজকে নিজের ভুলটা বুঝতে পেরেছে। চাঁদনি বলে, আমি আপনার জন্যই আপনার ছেলের ভালোবাসা না করে দিয়েছিলাম, কিন্তু সেদিন যদি আমি তাকে একসেপ্ট করে নিতাম আমার আজকে এমন অবস্থা হতো না। আর এখানেই প্রথমবারের মতো মধ্যু বুঝতে পারে তার জন্যই হ্যাপি অনেকবার রিজেকশনের শিকার হয়েছে, কিন্তু হ্যাপি কোনোদিনই তাকে এটা বুঝতেও দেয়নি। আর এর পরের দিন কাব্যা আর তার বাবা মা ব্যাগ গুছিয়ে বাড়িতে চলে যাচ্ছিল। ঠিক সেই সময় পেছন থেকে মধ্যু এসে তাদের ডাক দেয়। আর এরপর মধ্যু হাত জোর করে রাজীবের কাছে ক্ষমা চায় আর তাকে বিয়ের জন্য প্রস্তুতি নিতে বলে। এখানে রাজীবের মনও মধ্যুর উপরে নরম হয়ে যায়, আর এরপর সেও বিয়েতে রাজি হয়ে যায়। আর এইটাতে হ্যাপি আর কাব্যাও অনেক খুশি হয়। এখানে বিয়ের প্রস্তুতিও শুরু হয়ে যায়। আর একদিন রাজীব এসে হ্যাপির কাছে পাসপোর্ট চায়। হ্যাপি যখন বলে কিসের জন্য, তখন রাজীব বলে বিয়ের পর আমরা সবাই আমেরিকাতে সেটেল হয়ে যাব, আর তুমিও যাবে আমাদের সঙ্গে। হ্যাপি এখানে নিজের মা বাবাকে ছেড়ে যেতে চাচ্ছিল না, কিন্তু সে কাব্যাকে বিয়ে করার জন্য পাসপোর্ট দিয়ে দেয়। আর এরপর ধুমধাম করে হ্যাপি কাব্যার বিয়েও হয়ে যায়। আর কথা মতো রাজীব এখানে হ্যাপিকে সঙ্গে করে নিয়েই আমেরিকাতে উড়াল দেয়। কিন্তু প্লেনের ভেতরে হ্যাপি নিজের বাবাকে খুব মিস করতে থাকে, আর তার চোখে পানিও চলে আসে। এখানে কানেক্টিং ফ্লাইটের জন্য শ্রীলঙ্কাতে তাদের প্লেনটি ল্যান্ড করে। আর সেখানে এয়ারপোর্টে বসে একটি টিকিট হাতে নিয়ে হ্যাপি কান্না করছিল। এটা দেখে রাজীব বলে, তুমি এই টিকিট হাতে নিয়ে কান্না কেন করছো? আর এরপর হ্যাপি যা বলে, আর তখন হ্যাপি বলে, হ্যাপি রাজীবকে প্রশ্ন করে, আমার মা বাবা কেন এই ফ্লাইটে যেতে পারবে না? আমার মা বাবা আপনাদের কালচারের সঙ্গে বিলং করে না সেই জন্য, নাকি আমার মা বাবা আপনাদের মতো দেখতে সুন্দর নয় সেই জন্য? এখানে রাজীবের কাছে হ্যাপির প্রশ্নের কোনো উত্তরই থাকে না। হ্যাপি এখানে চলে যাচ্ছিল, তখনই ট্রেনের টিকিট দেখে রাজীবও অনেক ইমোশনাল হয়ে যায়। সিন কাট হলে আমরা দেখতে পাই বাড়িতে বসে বসে মধ্যু হ্যাপির ছবি দেখছিল আর মন খারাপ করছিল। ঠিক তখনই মধ্যুর সামনে হ্যাপি চলে আসে, সঙ্গে কাব্যা আর তার পুরো পরিবারও ছিল। এখানে রাজীব এসে মধ্যুর কাছে হাত জোড় করে ক্ষমা চায়। রাজীব তখন মধ্যুকে ট্রেনের টিকিট দেখিয়ে বলে, হয়তোবা এই টিকিটের কথা আপনার মনে নেই, কিন্তু এই টিকিটটি আপনি আমাকে দিয়েছিলেন। আর এরপর আমাদের হ্যাপির সেই ছোটবেলার ফ্ল্যাশব্যাকে নিয়ে যাওয়া হয়, যেখানে তাজমহল দেখানোর জন্য মধ্যু হ্যাপিকে নিয়ে যাচ্ছিল। আর সেই ট্রেনে বিনা টিকিটে সফর করছিল রাজীব আর তার বউ। এখানে এরা দুইজন ট্রেনের টয়লেটে লুকিয়েছিল, কিন্তু টিসি এসে তাদেরকে ধরে ফেলে। আর এই ঝগড়া দেখে
তখন মধ্যু তাদের মাঝে চলে আসে। সেখানে টিসিকে থামানোর চেষ্টা করে। আর ঠিক তখনই রাজীব মধ্যুর কাছে সাহায্য চায়। সে বলে তার একটি ইন্টারভিউ আছে, যদি সে সময় মতো দিল্লিতে পৌঁছাতে না পারে সে আর এই চাকরিটা পাবে না। যার জন্যই মধ্যু এখানে নিজের টিকিটটি রাজীবকে দিয়ে দেয় আর সে হ্যাপিকে নিয়ে ট্রেন থেকে নেমে যায়। এখানে রাজীব কাঁদতে কাঁদতে বলে, সেদিন যদি আপনি আমাকে সাহায্য না করতেন তাহলে হয়তো আমি আজকে এই জায়গাতে পৌঁছাতেই পারতাম না। আর এই সব কিছু দেখে হ্যাপিও বুঝতে পারে তার বাবার ছোট্ট একটি সাহায্য একটি মানুষের জীবনকে কিভাবে পাল্টে দিয়েছে। এখানে যখন রাজীব সেই ট্রেনের টিকিটটি দেখে তখনই মধ্যুর সেই সাহায্যের কথা মনে পড়ে। অন্যদিকে মধ্যুও এই টিকিটটি দেখেই রাজীবকে চিনতে পারে। এখানে হ্যাপি আজকে বুঝতে পারে সে সবসময় তার বাবাকে দোষারোপ করত তার জীবনের সমস্যাগুলোর জন্য, কিন্তু তার জীবনের প্রথম হিরোই তো তার বাবাই ছিল। সে তার বাবাকে ছাড়া কিছুই নয়। হ্যাপি এখানে ভালোবেসে নিজের বাবাকে জড়িয়ে ধরে। আর এমনই সুন্দর একটি দৃশ্য দেখিয়ে সিনেমাটি এখানেই শেষ হয়ে যায়। সো ভিউয়ার্স, আমাদের আজকের এক্সপ্লেনেশন কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এমনই সুন্দর সিনেমার এক্সপ্লেনেশন শুনতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।